নমস্কার। আজ আমরা আধুনিক পর্যায় সারণীর পেছনের গল্পটা একটু অন্যভাবে জানব। আচ্ছা, মৌলদের সাজানোর যে নিয়মটা আমরা জানি সেটা বিজ্ঞানীরা খুঁজে পেলেন কিভাবে? চলুন সেই দারুণ যাত্রার গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, রসায়নের যে মূল ভিত্তিটার উপর আমরা এতটা নির্ভর করি তার শুরুটাই যদি একটা বড়সড় ধাঁধার মধ্যে দিয়ে হয়। ঠিক এই জায়গা থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। চলুন প্রথমে কথা বলা যাক সেই মানুষটিকে নিয়ে যিনি প্রথমবার মৌলদের জন্য একটা কার্যকরী মানচিত্র তৈরি করেছিলেন, কিন্তু তার সেই অসাধারণ কাজেও একটা ছোট্ট কিন্তু বেশ বড় সমস্যা লুকিয়েছিল। মেন্ডেলিভের আইডিয়াটা ছিল খুবই সহজ কিন্তু একেবারে যুগান্তকারী। তিনি তখন পর্যন্ত জানা মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের হিসাবে, মানে যেটা হালকা সেটা আগে, যেটা ভারী সেটা পরে, এইভাবে সাজালেন। আর সাজাতে গিয়েই দেখলেন, আরে মৌলদের ধর্মে তো একটা দারুণ প্যাটার্ন দেখা যাচ্ছে। এই প্যাটার্নটাই কিন্তু পর্যায় সারণীর জন্ম দিয়েছিল। কিন্তু গোলমালটা বাঁধল অন্য জায়গায়। যেমন ধরুন কোবাল্ট আর নিকেল। কোবাল্টের পারমাণবিক ভর নিকেলের থেকে বেশি। তাহলে মেন্ডেলিভের নিয়ম অনুযায়ী কোবাল্টে তো নিকেলের পরে বসার কথা, তাই না? কিন্তু রাসায়নিক ধর্মের দিক থেকে দেখলে কোবাল্ট নিকেলের আগে আসে। এই যে একটা অসামঞ্জস্য, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিল। আর ঠিক তখনই এই রহস্য সমাধান করতে মঞ্চে এলেন একজন তরুণ বিজ্ঞানী। নিজের এক্স-রে টিউব দিয়ে তিনি পরমাণুর ভেতরের আসল রহস্যটা ভেদ করতে চেয়েছিলেন। তার নাম হেনরি মোজলি। হেনরি মোজলি ছিলেন অসাধারণ একজন প্রতিভাবান বিজ্ঞানী। তিনি আর্নেস্ট রাদারফোর্ডের মতো বিজ্ঞানীর ল্যাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন, যেখানে পরমাণুর গঠন নিয়ে তখন বিশ্বকাপানো সব গবেষণা চলছে। আর ঠিক সেখানেই তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শুরু করেন। মোজলি বুঝতে পেরেছিলেন পারমাণবিক ভর দিয়ে এই সমস্যার সমাধান হবে না। নিশ্চয়ই পরমাণুর গভীরে এমন কিছু একটা লুকিয়ে আছে যা তার আসল পরিচয় বহন করে। তিনি সেই নতুন মৌলিক রাশিটিরই সন্ধান করছিলেন। তো তিনি কি করলেন? তার পরীক্ষাটার আইডিয়া কিন্তু বেশ সোজা। তিনি বিভিন্ন মৌলকে এক্স-রে দিয়ে আঘাত করলেন, আর প্রতিটি মৌল থেকে যে বিশেষ ধরনের এক্স-রে বেরিয়ে আসে সেটার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি মাপলেন। তিনি দেখতে চেয়েছিলেন এই কম্পাঙ্কের সাথে মৌলদের অবস্থানের কোনো সম্পর্ক আছে কি না। আর ফলাফল যা পাওয়া গেল তা ছিল এক কথায় আশ্চর্যজনক। তিনি পেলেন একটা নিখুঁত সিঁড়ির মতো গ্রাফ, যা বিজ্ঞানের ইতিহাসে মোজলির সিঁড়ি নামে বিখ্যাত হয়ে আছে। এখানে দেখুন, প্রতিটি মৌল যেন সিঁড়ির এক একটা ধাপের মতো একদম সঠিক ক্রমে আর সমান দূরত্বে বসে আছে। পারমাণবিক ভরের জন্য যে গণ্ডগোলটা হচ্ছিল সেটা এখানে আর নেই। এটা ছিল বিজ্ঞানের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। আর এই সিঁড়িটাই ছিল আসল আবিষ্কার। এর থেকেই মোজলি প্রমাণ করে দিলেন যে কোনো মৌলের আসল পরিচয় তার পারমাণবিক ভর নয়, বরং তার নিউক্লিয়াসে ঠিক কটা প্রোটন আছে সেই সংখ্যাটা। এই সংখ্যাটাকেই আজ আমরা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার নামে চিনি। মোজলির এই আবিষ্কার যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা নোবেল বিজয়ী বিজ্ঞানী নিলস বোরের এই একটা কথা থেকেই পরিষ্কার বোঝা যায়। মোজলির কাজ পরমাণু বিজ্ঞানের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। মোজলির এই অসাধারণ আবিষ্কারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে আমাদের আজকের আধুনিক পর্যায় সারণী, যেটা শুধু নির্ভুলই নয়, ভীষণ যুক্তিসঙ্গত। তাহলে মেন্ডেলিভের সূত্রে একটা ছোট্ট কিন্তু বিরাট বড় পরিবর্তন এলো। নতুন সূত্রটা হল মৌলদের ধর্ম তাদের পারমাণবিক ভরের উপর নয়, বরং তাদের পারমাণবিক ক্রমাঙ্কের উপর নির্ভর করে। আর এটাই হল আধুনিক পর্যায় সূত্র। এই হল আমাদের সেই আধুনিক পর্যায় সারণী। দেখুন, এখন আর কোনো সমস্যা নেই। পরমাণু ক্রমাঙ্ক ২৭-এর কোবাল্ট পরমাণু ক্রমাঙ্ক ২৮-এর নিকেলের আগেই তার একদম সঠিক জায়গায় বসেছে। মোজলির আবিষ্কারের ফলে সব গণ্ডগোল দূর হয়ে গিয়ে সারণীটা একটা নিখুঁত রূপ পেয়েছে। আচ্ছা, তাহলে এই আধুনিক সারণীটা সাজানো হয়েছে কিভাবে? চলুন এর গঠনটা একটু সহজ করে বুঝি। এই যে পাশাপাশি বা অনুভূমিক সারিগুলো দেখছেন, এগুলোকে বলা হয় পর্যায়। আর ওপর থেকে নিচে যে লম্বা স্তম্ভগুলো নেমে এসছে সেগুলোকে বলা হয় শ্রেণী। সবচেয়ে মজার ব্যাপার হলো, একই শ্রেণীর মৌলদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়, কারণ তাদের সবচেয়ে বাইরের কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যাটা সমান থাকে, আর সেটাই তাদের ব্যবহার নিয়ন্ত্রণ করে। পুরো সারণীটা আবার কয়েকটা ব্লকে ভাগ করা, অনেকটা যেমন একটা শহরের বিভিন্ন পাড়া থাকে সেরকমই। এই ব্লকগুলো হল এস, পি, ডি এবং এফ। এই ভাগটা করা হয়েছে একটা দারুণ ব্যাপারের ওপর ভিত্তি করে, পরমাণুর শেষ ইলেকট্রনটা কোন নির্দিষ্ট উপকক্ষে ঢুকছে তার ওপর।
দেখুন, এস ব্লক আছে একদম বাঁ দিকে, পি ব্লক ডান দিকে, ডি ব্লক মাঝখানে ব্রিজ তৈরি করেছে, আর এফ ব্লকের মৌলগুলোকে সারণীর নিচে আলাদা করে রাখা হয়েছে। পর্যায় সারণীর দিকে তাকালেই দেখবেন এর বেশিরভাগটাই হলো ধাতু। মানে এই যে বিশাল নীল এলাকাটা দেখছেন, এরা সবাই ধাতু। এরা সাধারণত সারণীর বাদিক আর মাঝের বিরাট অংশ জুড়ে থাকে। লোহা, সোনা বা তামা, এদের উজ্জ্বলতা বা তাপ ও বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা এগুলো আমাদের খুব চেনা। অন্যদিকে সারণীর একেবারে উপরের ডান দিকের কোণায় এই হলুদ অংশে যারা আছে তারা হলো অধাতু, যেমন সালফার বা অক্সিজেন। এদের ধর্ম কিন্তু ধাতুদের থেকে প্রায় উল্টো। এরা সাধারণত বিদ্যুৎ পরিবহন করতে পারে না আর দেখতেও অতটা চকচকে নয়। আর ধাতু ও অধাতুর ঠিক মাঝখানে একটা সিঁড়ির মতো ধাপে ধাপে যারা নেমে এসেছে তারা হলো ধাতুকল্প বা মেটালয়েড। যেমন ধরুন আর্সেনিক, এই সবুজ অংশটা দেখতে পাচ্ছেন? এদের মধ্যে ধাতু আর অধাতু দুটোরই ধর্ম অল্প অল্প দেখা যায়, তাই এরা সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ জিনিস তৈরিতে খুব কাজে লাগে। মজলির কাজ শুধু পর্যায় সারণীর ভুলটাই শুধরে দেয়নি, এটা পরমাণু বিজ্ঞানকে একটা সম্পূর্ণ নতুন পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হল এই অসাধারণ প্রতিভার জীবন ছিল খুবই ছোট। একবার ভাবুন তো, মাত্র 2 বছরের গবেষণায় তিনি বিজ্ঞানের এত বড় একটা সমস্যার সমাধান করে ফেলেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রথম বিশ্বযুদ্ধে মাত্র 27 বছর বয়সে তার জীবন শেষ হয়ে যায়। নোবেল বিজয়ী রবার্ট মিলিকানের এই কথাটাই বুঝিয়ে দেয় মজলির মৃত্যু বিজ্ঞানের জগতের জন্য কত বড় একটা ক্ষতি ছিল। কে বলতে পারে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজ আমরা হয়তো আরও কত নতুন আবিষ্কারের সাক্ষী থাকতাম। মোজালির গল্প আমাদের এটাই দেখায় যে একজন তরুণের জিজ্ঞাসা আর একাগ্রতা কিভাবে গোটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হল, আজকের দিনের তরুণ বিজ্ঞানীরা আমাদের জ্ঞানের সীমানাকে কোথায় নিয়ে যাবেন? এটা ভাবার মতো একটা বিষয়, তাই না? আজ আমরা বিজ্ঞানের অন্যতম বিখ্যাত একটা চার্টের ভেতরের গোপন কোডটা ভাঙব। তো আমাদের আজকের এই যাত্রায় কি কি থাকছে? আচ্ছা, প্রথমে আমরা একটা বেশ অদ্ভুত প্যাটার্ন দেখব। তারপর আমরা ডুব দেব ইলেকট্রনের জগতে, খুঁজব এর আসল কারণটা, দেখব কিভাবে এই প্যাটার্নটাই মৌলগুলোর ধর্মকে নিয়ন্ত্রণ করে। আর হ্যাঁ, এমন একটা অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণীর কথাও জানব যা সবকিছু প্রমাণ করে দিয়েছিল। সবশেষে আমরা বুঝব কেন এই সারণীটা আমাদের আজকের আধুনিক বিশ্ব তৈরির জন্য এত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক একটা রাসায়নিক ধাঁধা দিয়ে, এমন একটা ধাঁধা যা বিজ্ঞানীদের বহুদিন ধরে ভাবিয়েছে। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু এই সাধারণ প্রশ্নটাই একসময় রসায়নবিদদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আর এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো পর্যায় সারণীর আসল ভিত্তিটা। যেমন ধরুন সোডিয়াম আর পটাশিয়াম, এরা পর্যায় সারণীর একই কলামে, মানে ওপর নিচ করে থাকে। আর মজার ব্যাপার হলো এদের আচরণও প্রায় একই রকম। দুটোকেই জলে ফেললে বুম, প্রচণ্ড বিস্ফোরক প্রতিক্রিয়া দেখায়। তাহলে এই মিলের রহস্যটা কি? এর উত্তর কিন্তু পুরো পরমাণুটার মধ্যে নেই, বরং আছে এর একদম বাইরের অংশে। দেখুন, একটা পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো ঠিক যেন সৌরজগতের গ্রহগুলোর মতো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকেই আমরা বলি শক্তিস্তর বা এনার্জি লেভেল। আর এই যে এতগুলো শক্তিস্তর, তার মধ্যে সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তারাই কিন্তু আসল খেলোয়াড়। এদেরকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। আর একটা মৌলের রাসায়নিক চরিত্র কেমন হবে, মানে সে কার সাথে বিক্রিয়া করবে বা করবে না, তার সবটাই ঠিক করে দেয় এই বাইরের ইলেকট্রনগুলো। এই কক্ষগুলিতে ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে বসে। ব্যাপারটা সহজ করে বললে, প্রথম কক্ষে সবচেয়ে বেশি 2টো ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষে 8টা, আর তার পরেরটাতেও 8টা। এই সহজ নিয়মটাই কিন্তু আমাদের সেই লুকানো প্যাটার্নটা বুঝতে সাহায্য করবে। আসলে পরমাণুগুলো চায় স্থিতিশীল হতে, মানে স্টেবিলিটি পেতে। আর তারা সবচেয়ে বেশি স্থিতিশীল কখন হয় জানেন? যখন তাদের সবচেয়ে বাইরের কক্ষটা ইলেকট্রন দিয়ে একদম ভর্তি থাকে, ঠিক যেমনটা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে। এই প্যাটার্নটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায় যখন আমরা সারণীর যে কোনো একটা সারিতে, মানে পর্যায়, বাম দিক থেকে ডান দিকে এগোই। যেমন ধরুন তৃতীয় পর্যায়টা, সোডিয়ামের বাইরের কক্ষে থাকে একটা যোজ্যতা ইলেকট্রন, তারপর এক এক করে বাড়তে বাড়তে একেবারে শেষে আর্গনে গিয়ে হয় 8টা। একটা নিখুঁত প্যাটার্ন। আচ্ছা, ইলেকট্রনের এই প্যাটার্ন তো বুঝলাম। এবার চলুন দেখি এই যে ইলেকট্রনের সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে, এর ফলে মৌলগুলোর ধর্মের পুনরাবৃত্তি কিভাবে হয়।
নির্দিষ্ট ব্যবধানের পর মৌলগুলোর ধর্মের এই যে ফিরে আসা বা পুনরাবৃত্তি একেই বলা হয় পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি, আর এটাই কিন্তু পর্যায় সারণীর একেবারে মূল ভিত্তি। এই পর্যায়বৃত্তির একটা খুব ভালো উদাহরণ হল পরমাণুর আকার বা অ্যাটমিক রেডিয়াস। চলুন তো দেখি এটা কিভাবে বদলায়। মজার ব্যাপার হলো পর্যায় সারণীতে পরমাণুর আকার দুটো খুব পরিষ্কার নিয়ম মেনে চলে, আপনি কোন দিকে যাচ্ছেন তার উপর নির্ভর করে। শুনতে অদ্ভুত লাগলেও একটা সারিতে যখন বাম থেকে ডানে যাওয়া হয় পরমাণুর আকার আসলে ছোট হতে থাকে। কারণটা কি? কারণ নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়তে থাকে, ফলে তার পজিটিভ চার্জের শক্তিও বাড়ে, আর এই শক্তিশালী নিউক্লিয়াস ইলেকট্রনের কক্ষগুলোকে আরও জোরে নিজের দিকে টেনে নেয়, তাই আকারটা ছোট হয়ে যায়। কিন্তু যখন আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচে নামি তখন আবার পরমাণুর আকার বড় হতে থাকে। কেন? কারণ প্রতিটা ধাপে একটা করে নতুন ইলেকট্রনের কক্ষ বা শেল যুক্ত হতে থাকে, আর নতুন কক্ষ মানেই তো নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাওয়া, তাই আকারও বড় হয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যে এত সুন্দর একটা প্যাটার্ন, এটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল মানুষ তখনও ইলেকট্রন কি সেটাই জানত না। সালটা ছিল 1869। রুশীয় রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ তখন পর্যন্ত জানা মৌলগুলোকে তাদের ভরের ভিত্তিতে সাজাতে গিয়ে এই পর্যায়বৃত্ত ধর্মটা লক্ষ্য করেন, আর তিনি তার এই তত্ত্বের ওপর এতটাই বিশ্বাসী ছিলেন যে তিনি তার সারণীতে এমন কিছু মৌলের জন্য ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন যেগুলো তখনও আবিষ্কারই হয়নি। আর তার এই সাহসী ভবিষ্যৎবাণী যে কতটা সঠিক ছিল তার প্রমাণ মিলল কয়েক বছর পরেই। যখন গ্যালিয়াম আর জার্মেনিয়াম আবিষ্কৃত হল, দেখা গেল যে তাদের ধর্মগুলো মেন্ডেলিভের বলে যাওয়া বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে, আর তারা একদম ঠিকঠাক সেই ফাঁকা জায়গাগুলোতে বসেও গেল। তাহলে বুঝতেই পারছেন, এই পর্যায় সারণীটা শুধু ইতিহাসের একটা মজার অধ্যায় নয়, এটা আসলে একটা শক্তিশালী হাতিয়ার যা আমরা আজও ব্যবহার করি ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য। পর্যায় সারণীটা আসলে উদ্ভাবনের জন্য একটা বিশাল ক্যানভাসের মতো। এর নিয়মগুলো জেনেই বিজ্ঞানীরা আজ নির্দিষ্ট প্রয়োজনে নির্দিষ্ট ধর্মের নতুন নতুন পদার্থ ডিজাইন করতে পারছেন। ভাবুন তো একবার, আমাদের হাতের স্মার্টফোনের স্ক্রিন, আধুনিক বিমানের হালকা অথচ মজবুত কাঠামো, এমনকি চিকিৎসার জন্য ব্যবহৃত বায়োডিগ্রেডেবল ইমপ্ল্যান্ট, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে পর্যায় সারণীর জ্ঞান। কারণ এই সারণীটাই আমাদের বলে দেয় কোন মৌলকে কার সাথে মেশালে আমরা ঠিক যেমনটা চাই তেমন জিনিস তৈরি করতে পারব। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? ব্যাপারটা খুব সহজ। লুকানো কোডটা হল সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের সংখ্যার পুনরাবৃত্তি মৌলগুলোর ধর্মের পুনরাবৃত্তির কারণ। এই পর্যায় সারণীটা হলো আমাদের মহাবিশ্বকে চেনার একটা রোডম্যাপ। প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই রোডম্যাপ আমাদের অসংখ্য আবিষ্কারের পথ দেখিয়েছে। এখন প্রশ্ন হলো, এই মানচিত্রকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা আরও কি অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করতে চলেছি। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল রসায়ন বইয়ের এই চার্টটা দেখতে বেশ দারুণ হলেও সত্যি বলতে কি মাঝে মাঝে একটু ভয়ও লাগে, তাই না? কিন্তু কি হবে যদি বলি এটা আসলে একটা সিক্রেট কোড যা আমাদের চারপাশের সবকিছুকে বুঝতে সাহায্য করে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করবেন না, আপনি একা নন। অনেকেই প্রথমবার এই বিশাল টেবিলটা দেখে একটু ঘাবড়ে যায়। এতগুলো মৌল, তাদের অদ্ভুত সব প্রতীক আর সংখ্যা, সবকিছু একসাথে মনে রাখাটা বেশ কঠিন মনে হতেই পারে। কিন্তু আজ আমরা ঠিক করেছি এই কঠিন কোডটাকেই ভেঙে ফেলব। এই আলোচনার শেষে পর্যায় সারণী আর কোনো জটিল চার্ট থাকবে না, বরং এটা হয়ে উঠবে রসায়নের বিশাল জগতের একটা সহজ ম্যাপের মতো। তো চলুন এই ম্যাপটা খুলে দেখা যাক। আমরা এই ম্যাপটা বোঝার জন্য 4টা ধাপ পার করব। প্রথমে এই কোডটা আসলে কি সেটা জানব, তারপর শিখব ম্যাপটা কিভাবে পড়তে হয়, এরপর দেখব মনে রাখার কিছু মজার কৌশল, আর সবশেষে জানব আমাদের প্রতিদিনের জীবনে এটা ঠিক কতটা জরুরি। তাহলে চলুন আমাদের প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। এই যে রহস্যময় পর্যায় সারণী, এর আসল পরিচয়টা কি? খুব সহজ ভাষায় বললে পর্যায় সারণী হল এখন পর্যন্ত আবিষ্কৃত সব রাসায়নিক মৌলের একটা গোছানো তালিকা। মানে আমাদের এই দুনিয়া যা কিছু দিয়ে তৈরি তার সব কিছুর লিস্ট, আর এটা মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার অনুযায়ী পরপর সাজিয়ে রাখে। পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের জন্য একটা করে বাক্স থাকে, আর সেই বাক্সের ভেতরে 4টে মূল তথ্য দেওয়া থাকে। প্রথমটা হল
পারমাণবিক সংখ্যা, যেটা হলো মৌলটার আসল পরিচয় বা আইডি কার্ডের মতো। তারপর আছে প্রতীক, মানে তার একটা ছোট ডাকনাম। এরপর থাকে তার পুরো নাম, আর সব শেষে পারমাণবিক ভর। আচ্ছা, এখন তো আমরা জানি সারণীটা কি। এবার চলুন দেখি এটাকে একটা ম্যাপের মতো করে কিভাবে পড়া যায়। এর জন্য আমাদের মাত্র দুটো জিনিস বুঝতে হবে, গ্রুপ আর পর্যায়। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সোজা। টেবিলটার যে আড়াআড়ি সারিগুলো আছে, মানে যেগুলো পাশাপাশি যায়, সেগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। এমন 7টা পর্যায় আছে। আর যেগুলো লম্বা লম্বাভাবে ওপর থেকে নিচে নেমেছে, সেগুলোকে বলা হয় গ্রুপ। মোট 18টা গ্রুপ আছে। একই গ্রুপের মৌলগুলো, জানে তো, অনেকটা একই পরিবারের সদস্যের মতো। তাদের রাসায়নিক আচার আচরণ, মানে তাদের ক্যারেক্টার, প্রায় একই রকম হয়। এর কারণটা কি বলুন তো? কারণ তাদের সবার বাইরের শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, আর এটাই তাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। চলুন কয়েকটা বিখ্যাত পরিবারের সাথে পরিচিত হওয়া যাক। যেমন ধরুন গ্রুপ 1, এদেরকে বলা হয় ক্ষার ধাতু। এরা খুব নরম আর ভীষণ সক্রিয়। আবার গ্রুপ 17 হল হ্যালোজেন, এরাও খুব সক্রিয় অধাতু। আর গ্রুপ 18-এ আছে নিষ্ক্রিয় গ্যাস, যারা শান্তশিষ্ট, সাধারণত কারোর সাথে বিক্রিয়া করে না। এই পরিবারগুলোর মধ্যে আরও একটা দারুণ প্যাটার্ন লুকিয়ে আছে, যাকে আমরা বলি যোজ্যতা বা ভ্যালেন্সি। এই যোজ্যতাই আমাদের বলে দেয় কোন মৌল অন্য মৌলের সাথে কিভাবে বন্ধুত্ব করবে বা যৌগ তৈরি করবে। আর এই প্যাটার্নটা মনে রাখাও খুব সহজ। দেখুন, গ্রুপ 1-এর যোজ্যতা 1, গ্রুপ 2-এর 2। এরপর লাফ দিয়ে গ্রুপ 13-তে চলে যান, তার যোজ্যতা 3, গ্রুপ 14-এর 4। আর তারপর থেকেই এটা আবার কমতে শুরু করে, 3, 2, 1, আর শেষে গ্রুপ 18-র জন্য 0। কি দারুণ একটা ছন্দ, তাই না? তো পর্যায় সারণী পড়া তো শিখে নিলাম, কিন্তু এতগুলো মৌলের নাম আর তাদের ক্রম মনে রাখা তো আর মুখের কথা নয়। চলুন এবার এর জন্য কিছু মজাদার শর্টকাট দেখে নিই। মৌল মনে রাখার দুটো রাস্তা আছে। একটা হলো বারবার নামগুলো তোতা পাখির মতো আওড়ানো, যেটা বেশ বোরিং আর সময় সাপেক্ষ। আর অন্য রাস্তাটা হলো শর্টকাট, মানে নিমোনিক ব্যবহার করা। নিমোনিক হলো এমন কিছু মজার বাক্য বা ছড়া, যা দিয়ে খুব সহজেই মৌলের ক্রমটা মনে রাখা যায়। যেমন প্রথম 20টা মৌল মনে রাখার জন্য এই ইংরেজি বাক্যটা খুব জনপ্রিয়। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা শব্দের প্রথম 1 বা 2 অক্ষর এক একটা মৌলের প্রতীককে বোঝাচ্ছে। যেমন হাই দিয়ে হাইড্রোজেন, হি দিয়ে হিলিয়াম, লাইক্স দিয়ে লিথিয়াম। দারুণ না? একটা বাক্যেই 20টা মৌল। শুধু তাই নয়, নির্দিষ্ট গ্রুপের জন্য এমন সব মজার মজার নিমোনিক আছে। যেমন ধরুন গ্রুপ 2-এর জন্য বেটা ম্যাগি ক্যান সার্ভ বানানা রায়তা। এই বাক্যগুলো মনে রাখলেই পুরো গ্রুপের মৌলগুলোর নাম আর ক্রম দুটোই মনে থাকবে। তবে সবচেয়ে ভালো উপায় হলো নিজের মতো করে কোনো মজার ছড়া বা বাক্য তৈরি করে নেওয়া, কারণ নিজের তৈরি করা জিনিস আমাদের সবচেয়ে সহজে আর সবচেয়ে বেশি দিন মনে থাকে। আমরা পর্যায় সারণী পড়া শিখলাম, মনে রাখার কৌশলও জানলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এসব জেনে লাভটা কি? চলুন দেখি আমাদের রোজকার জীবনে এর গুরুত্ব ঠিক কতটা। সত্যিটা হলো এই মৌলগুলো আমাদের চারপাশে সব জায়গায় ছড়িয়ে আছে। আমরা যে নুন খাই তাতে আছে সোডিয়াম। দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় শক্ত রাখে। আমাদের রক্তে লোহা বা আয়রন অক্সিজেন বয়ে নিয়ে যায়। এমনকি আমাদের লেখার পেন্সিলের শীষটাও তো কার্বন দিয়ে তৈরি। সুতরাং পর্যায় সারণী কিন্তু শুধু পরীক্ষার জন্য মুখস্থ করার একটা চার্ট নয়, এটা তার চেয়েও অনেক অনেক বেশি কিছু। এটা আসলে আমাদের এই পুরো মহাবিশ্বের একটা রেসিপি বইয়ের মতো। এই বইটা ব্যবহার করে ভবিষ্যতে আরও কত কি যে নতুন আর অবাক করা জিনিস আবিষ্কার করা সম্ভব, তা ভাবাটাও কিন্তু ভীষণ রোমাঞ্চকর। মাধ্যমিক পরীক্ষার পর্যায় সারণী, এই চ্যাপ্টারটা নিয়ে কি একটু টেনশন হচ্ছে? একদম চিন্তা নেই, কারণ আজকে আমরা ঠিক এটাই করতে চলেছি। গত 10 বছরের প্রশ্নগুলো ধরে ধরে দেখব আর এই অধ্যায়ের সব রহস্য সমাধান করে ফেলব। চলুন পরীক্ষার জন্য এক্কেবারে তৈরি হয়ে যাওয়া যাক। তো আধুনিক পর্যায় সারণীর আসল ম্যাজিকটা বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে ধরতে হবে। আর প্রথম প্রশ্নটাই হলো, মেন্ডেলিভের যে আসল পর্যায় সারণীটা ছিল তাতে ঠিক কী ভুল ছিল? কেন ওটা চলল না? ওকে, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কভার করছি।
প্রথমে পর্যায় সারণীর মূল সিক্রেটটা জানব, তারপর পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে ট্রেন্ড দেখব: অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার, আয়নাইজেশন এনার্জি বা আয়নন শক্তি, আর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এরপর কিছু বড় প্রশ্ন সলভ করে দেখব, আর একদম শেষে থাকবে পরীক্ষার জন্য একটা দারুণ স্ট্র্যাটেজি। তাহলে চলুন প্রথমে সেই আসল রহস্যটা ভেদ করা যাক। এমন কি একটা পরিবর্তন আনা হয়েছিল যার জন্য পুরো পর্যায় সারণীটাই বদলে গেল? পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা, এই যাত্রার গল্পটাই এখন আমরা দেখব। দেখুন, পার্থক্যটা ছিল খুবই সাধারণ কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। মেন্ডেলিভের টেবিলে মৌলগুলোকে সাজানো হয়েছিল তাদের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর অনুযায়ী, আর এতেই সমস্যাটা হচ্ছিল। যেমন ধরুন, আর্গনের ভর পটাশিয়ামের থেকে বেশি, কিন্তু ধর্মের মিলের জন্য ওকে পটাশিয়ামের আগেই রাখতে হচ্ছিল। কিন্তু আধুনিক টেবিলে কি করা হলো? অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা দিয়ে সাজানো হলো, ব্যাস, সব সমস্যার সমাধান। আর এই পরিবর্তনের পেছনের আসল নায়ক ছিলেন বিজ্ঞানী হেনরি মোজলে। 1913 সালে উনি একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করেন। উনি এক্সে নিয়ে পরীক্ষা করে দেখিয়ে দেন যে একটা মৌলের আসল পরিচয় তার পারমাণবিক ভর নয়, তার আসল পরিচয় হলো তার অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা। আর এটাই ছিল গেম চেঞ্জার। বেশ, পর্যায় সারণীর মূল ভিত্তিটা তো বোঝা গেল। এবার চলুন এর ভেতরের প্যাটার্নগুলো বা ট্রেন্ডগুলো দেখি। আমাদের প্রথম ট্রেন্ড হলো অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার, মানে একটা পরমাণু ঠিক কতটা বড়। এর নিয়মটা কিন্তু বেশ সহজ। ভাবুন তো, যখন আমরা পর্যায় সারণীর বাঁদিক থেকে ডান দিকে যাই তখন কি হয়? পরমাণুর আকার আসলে ছোট হতে থাকে। কেন? কারণ নিউক্লিয়াসে প্রোটন বাড়তে থাকে, আর সেই আকর্ষণে ইলেকট্রনগুলো আরও কাছে চলে আসে। উল্টো দিকে যখন আমরা কোনো গ্রুপের ওপর থেকে নিচে নামি তখন পরমাণুর আকার বাড়তে থাকে, কারণ প্রত্যেক ধাপে একটা করে নতুন ইলেকট্রন শেল বা কক্ষপথ যোগ হয়। সিম্পল, তাই না? তো এই কনসেপ্টটা থেকে পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে? চলুন সরাসরি 2020 সালের মাধ্যমিকের একটা প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব সোজা, যদি আগের নিয়মটা মাথায় থাকে। দেখুন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম এরা সবাই গ্রুপ 1-এর মৌল। আর আমরা কি জানি? গ্রুপে যত নিচে নামা যায় আকার তত বাড়ে। তাহলে সবচেয়ে নিচে কে? রুবিডিয়াম, তাই ওর আকার সবচেয়ে বড়। আর সবচেয়ে উপরে লিথিয়াম, তাই ওর আকার সবচেয়ে ছোট। তাহলে ক্রমটা কি দাঁড়ালো? রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, আর শেষে লিথিয়াম। আচ্ছা, প্রথম ট্রেন্ডটা তো গেল, এবার আসছি দ্বিতীয় ট্রেন্ডে। আর এটা এমন একটা ধর্ম যা অ্যাটমিক সাইজের প্রায় উল্টো। এর নাম হল আয়োনাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি, মানে একটা ইলেকট্রনকে বের করে আনতে কতটা শক্তি লাগে। ব্যাপারটা অ্যাটমিক সাইজের সাথে সরাসরি যুক্ত। ভাবুন যে পরমাণুর আকার ছোট, তার নিউক্লিয়াসের টান অনেক বেশি, তাই না? ফলে বাইরের ইলেকট্রনকে ওটা খুব শক্ত করে ধরে রাখে, তাই সেখান থেকে একটা ইলেকট্রন বের করে আনতে অনেক বেশি শক্তি লাগে। আর যে পরমাণু বড়, তার বাইরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে, টানও কম, তাই সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক সহজ, মানে শক্তিও কম লাগে। এবার চলুন এই টপিকের উপর 2018 সালের মাধ্যমিকের একটা প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানেও সেই একই লজিক। প্রশ্নটা হলো আয়োনাইজেশন শক্তির ক্রমবর্ধমান ক্রম। আমরা জানি যার আকার সবচেয়ে বড় তার আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম হবে। এই মৌলগুলোর মধ্যে রুবিডিয়াম সবচেয়ে বড়, তাই ওর আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম। আর লিথিয়াম সবচেয়ে ছোট, তাই ওর আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি। তাহলে সঠিক ক্রমটা হলো রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, সোডিয়াম, আর সবশেষে লিথিয়াম। ওকে, দুটো ট্রেন্ড শেষ। এবার আমাদের শেষ আর 3 নম্বর গুরুত্বপূর্ণ ট্রেন্ড। এটা হলো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। সোজা কথায় কোনো একটা বন্ডে থাকা ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। এটা নিয়মটাও কিন্তু আগেরগুলোর মতোই। যখন আমরা পর্যায়ে বাঁদিক থেকে ডান দিকে যাই, পরমাণুর আকার ছোট হয়, আর নিউক্লিয়াসের চার্জ বাড়ে, তাই ইলেকট্রনকে টানার ক্ষমতাও বাড়ে, মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। আর যখন গ্রুপের নিচে নামি তখন আকার বড় হয়ে যায়, নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, ফলে টান কমে, মানে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। ঠিক যেন একটা চুম্বকের মতো, তাই না? চলুন 2020 সালের আরও একটা প্রশ্ন দেখি। এখানে কয়েকটা মৌলকে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ক্রমবর্ধমান ক্রমে সাজাতে বলা হয়েছে। এখানে যে মৌলগুলো আছে, অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলিউরিয়াম, এরা সবাই গ্রুপ 16-এর সদস্য। আর আমরা জানি গ্রুপে যত নিচে নামা যায় ইলেকট্রোনেগেটিভিটি তত কমে। তাহলে এই গ্রুপে সবচেয়ে ওপরে কে? অক্সিজেন, তাই ওর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। আর সবচেয়ে নিচে টেলিউরিয়াম, তাই ওর সবচেয়ে কম। তাহলে ক্রমটা কি হবে? টেলিউরিয়াম, সেলিনিয়াম, সালফার, আর শেষে অক্সিজেন।
তো আমরা 3টে প্রধান ট্রেন্ড তো বুঝে গেলাম, কিন্তু পরীক্ষায় অনেক সময় এই সব কনসেপ্ট মিলিয়ে প্রশ্ন আসে। চলুন এবার সেরকম কিছু বড় প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটা দেখে নিই। এই ম্যাচ দ্য ফলোয়িং বা স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে পুরো চ্যাপ্টারের জ্ঞান একবারে টেস্ট হয়ে যায়। চলুন মিলিয়ে দেখি। প্রথমটা একটি ক্ষার ধাতু। আমরা জানি গ্রুপ 1-এর মৌলগুলো ক্ষার ধাতু। এখানে পটাশিয়াম আছে, তাহলে 1-এর সাথে মিলবে সি। 2 নম্বর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, এটা তো সবার জানা উচিত, এটা হলো ফ্লোরিন, তাহলে 2-এর সাথে এ। 3 নম্বর একটি নোবেল গ্যাস, গ্রুপ 18-র মৌল মানে ক্রিপ্টন, 3-এর সাথে বি। আর শেষে একটি ট্রান্সইউরেনিক মৌল, ইউরেনিয়ামের পরের মৌলগুলো, এখানে নেপচুনিয়াম আছে, তাহলে 4-এর সাথে ডি। খুব সহজ। আচ্ছা, অনেক কিছু তো আলোচনা হলো। এবার সবটা গুছিয়ে পরীক্ষার জন্য একটা ফাইনাল স্ট্র্যাটেজি তৈরি করে নেওয়া যাক। কি কি জিনিস মাথায় রাখতেই হবে? দেখুন, এই 4টে ট্রেন্ডের সামারি মনে রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। একটা সহজ জিনিস মাথায় রাখুন, শুধু পারমাণবিক আকার বা অ্যাটমিক সাইজ পর্যায় বরাবর কমে আর গ্রুপ বরাবর বাড়ে। বাকি 3টে আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা আর অধাতব ধর্ম ঠিক এর উল্টো, মানে পর্যায় বরাবর বাড়ে আর গ্রুপ বরাবর কমে। একটা মনে রাখলেই বাকিগুলো মনে থাকবে। কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন আছে, যেটা থেকে সাবধান থাকতে হবে। এটা 2017 আর 2020 দুবারই এসেছে। প্রশ্নটা হলো, মৌলের কোন ধর্মটা পর্যায়বৃত্ত ধর্ম নয়? আর এর উত্তরটা হলো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। কেন? কারণ পর্যায়বৃত্ত ধর্মগুলো নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের ওপর, যা নির্দিষ্ট সময় পরপর ফিরে আসে। কিন্তু তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়াসের ঘটনা, এর সাথে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই, তাই এটা কোনো পর্যায়বৃত্ত ধর্ম নয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল, পর্যায় সারণী শুধু একটা মৌলের চার্ট নয়, এটা আসলে একটা ভবিষ্যৎবাণী করার মতো যন্ত্র। এর সাহায্যে বিজ্ঞানীরা এমন মৌলের ধর্মও বলে দিতে পারেন যা এখনও আবিষ্কারই হয়নি। ভাবা যায়? কে জানে ভবিষ্যতে এই টেবিলটা আমাদের আরও কত নতুন রহস্যের সন্ধান দেবে।